মিউনিখে মার্কেল হাসিনা বৈঠক, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান। নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা প্রস্তুত, গুরুত্বপূর্ণ 5 মন্ত্রণালয়ে অরাজনৈতিক ব্যক্তি চায় বিএনপি। জোরে সোরে চলছে পদ্মা সেতুর কাজ, 2018 সালেই চলবে যানবাহন, ষড়যন্ত্রকারীদের বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং 2050 সালে বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ, পিডব্লিউসি বলছে ছাড়িয়ে যাবে অস্ট্রেলিয়া, স্পেন, মালয়েশিয়া। স্বাগত নিউজ 24 সংবাদে, আমি রামিম হাসান। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির রাজধানী মিউনিখে বিশ্ব নিরাপত্তা সম্মেলনের প্যানেল আলোচনায় তিনি আরও বলেন, বিশ্ব নিরাপত্তার জন্য জলবায়ুর পরিবর্তন একটি হুমকি। এর আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা। এ সময় তিনি রোহিঙ্গাদের উপর মিয়ানমারের নির্যাতন ও বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়ার বিষয় তুলে ধরেন। মিউনিখ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী শালি জয়। জলবায়ু পরিবর্তনে কোনো ভূমিকা না রাখে এর কারণে সবচেয়ে ক্ষতির শিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ওপরের দিকে। আগামী দিনের বিশ্ব নিরাপত্তা ভাবনায়ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাকে স্থান দেয়া হচ্ছে গুরুত্বের সঙ্গে। মিউনিখে বিশ্ব নিরাপত্তা সম্মেলনে তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কি করণীয় তা নিয়ে আলোচনা হলো গুরুত্বের সঙ্গে। বিশ্ব নেতারা জানলেন বাংলাদেশ এর প্রভাব মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছে। Forced migration and climate change are biggest risks for global economy. Bangladesh is making every possible attempt to achieve low carbon development path. Out of our own resources, we established $400 million climate change trust fund in 2009. Our success in disaster management is followed and replicated by many countries. এর আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী, যেখানে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি। ইন্টারন্যাশনাল যে কোঅপারেশনের কথা তখন আলাপ হয়েছিল, সেটার কি হলো? তো ন্যাচারালি এটা আপনারা জানেন যে এর কোনো উত্তর নেই। একই সাথে কনফারেন্সের সময় মাননীয় প্রধানমন্ত্রীকে ক্লাইমেট বিষয় ওই সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ায় নেতৃত্ব গ্রহণ করার জন্য স্থানীয় সময় সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে মিউনিখ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনকে বলা হচ্ছে আগামী দিনের পৃথিবীর জন্য সবচেয়ে বড় হুমকির কারণ। আর এই হুমকি মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে কাজ করতে হবে একযোগে। মিউনিখের নিরাপত্তা সম্মেলনে এমন আহ্বানই জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, মিউনিখ, জার্মানি। জনপ্রশাসন, অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা সহ 5টি মন্ত্রণালয় অরাজনৈতিক নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদের হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব রেখে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা তৈরি করেছে বিএনপি, যেখানে মন্ত্রিসভার 1/10 থাকবেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। বিএনপির এই রূপরেখার খসড়া শেষ পর্যায়ে। এসব জানিয়ে বিএনপি নেতারা বলছেন, চূড়ান্ত হলে আলোচনার আহ্বান নিয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেবেন খালেদা জিয়া। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। গত 6 ফেব্রুয়ারি দেশের 12তম নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শপথ নেয়ার পরপরই কাজ শুরু করেছেন নতুন সিইসি কে এম নুরুল হুদা সহ অন্য কমিশনাররা। শুরু থেকেই নিরপেক্ষতা আর আস্থার সংকটের কথা বলে কমিশনের বিরোধিতা করে আসছে বিএনপি। এরপরও উপজেলা নির্বাচনে যাচ্ছে দলটি। পাশাপাশি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একটি রূপরেখাও তৈরি করছে বিএনপি। চূড়ান্ত না হলেও বিএনপির নির্বাচন সহায়ক এই নিরপেক্ষ সরকারের রূপরেখায় কী থাকছে এ নিয়ে নেতারা জানিয়েছেন, এই সরকারের কর্মকাণ্ড হবে সম্পূর্ণ নির্দলীয় এবং নিরপেক্ষ। নির্বাচন ছাড়া নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত তারা নেবেন না। নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ নিয়ে কোনো জটিলতায় যাবেন না তারা। পুলিশ এবং বিজিবি প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে নিরপেক্ষ ব্যক্তিদের। জনপ্রশাসন, অর্থ, স্বরাষ্ট্রসহ প্রতিরক্ষা এবং স্থানীয় সরকার ও সমবায়, এই 5টি মন্ত্রণালয় অরাজনৈতিক কিন্তু নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের হাতে ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে সংবিধান অনুযায়ী
টেকনোক্র্যাট সদস্য নিয়োগের নিয়ম অনুসরণের পরামর্শ দেওয়া হবে এই রূপরেখায়। এই রূপরেখার খসড়া এখন শেষ পর্যায়ে। পুলিশ বাহিনীকে যাতে ব্যবহার না করতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই একজন নিরপেক্ষ ব্যক্তির হাতে থাকবে। দলবাজ কর্মকর্তারা যাতে বিভিন্ন জায়গায় রিটার্নিং অফিসার না হতে পারে, এই মন্ত্রণালয়সমূহ এমনভাবে গঠিত হবে যাতে তারা নির্বাচনকে প্রভাবিত করতে না পারেন। এটাই হলো নির্বাচন সহায়ক সরকারের মূল কথা। বিএনপি নেতারা বলছেন, জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয়, আর দলীয় সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন প্রভাবিত হবে। এখান থেকে আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে নির্বাচন কমিশনই যথেষ্ট নয়। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করার জন্য এবং তারা নিরপেক্ষ থাকার জন্য যে পরিবেশ দরকার, সেটা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন সেখানে কিছু করার থাকে না। তারা যেভাবে ছক কষে যে জাল পেতেছেন, তাতে বিএনপি যদি অংশগ্রহণ করে, বিএনপিকে গোটা 30 সিট দেওয়া হবে। সুতরাং বিএনপি জেনে শুনে এই ফাঁদে পা দেবে না। সরকার যদি নির্বাচনকালীন সহায়ক সরকার গ্রহণ না করেন, এটা জনগণের দাবি, জনগণই ইনশাল্লাহ এটা আদায় করবে। তার নেতৃত্ব দেবে বিএনপি এবং ম্যাডাম খালেদা জিয়া। আগের নির্বাচনগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে ব্যবস্থা নিতে নীতি নির্ধারকদের প্রতিও আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতারা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। আবারও নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ভোলায় জেলা বিএনপির সম্মেলনে তিনি এই দাবি জানান। নির্বাচন যেন সঠিক হয়, নির্বাচন যেন সকল দলের অংশগ্রহণে হয়, নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ হয়, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে হয়, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, তাহলেই নির্বাচন হবে, না হলে নির্বাচন হবে না। আর এটার জন্যই বেগম জিয়া বলেছেন, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে একটা সহায়ক সরকার দরকার। মানুষ পরিবর্তন চাচ্ছে, তাই আগামীতে 10 থেকে 15টি দল নিয়ে জাতীয় পার্টির নেতৃত্বে জোট হবে বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। শনিবার সকালে বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও রংপুর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা সেলিমের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেওয়া উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এরশাদ বলেন, মানুষ পরিবর্তন চায়, তাই দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় যেতে হবে। মানুষ এখন জাতীয় পার্টিকে আশা ভরসার প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে বলেও মন্তব্য করেন এরশাদ। কেন আওয়ামী লীগ আমার দলে আসছেন, কেন বিএনপি দল থেকে আমার দলে আসছেন? কারণ আছে। কারণ তার দেখছেন দেশের পরিবর্তন চাচ্ছে। 20 দলের জোট আছে, 14 দলের জোট আছে, আমাদেরও জোট হয়তো 10-15 দলীয় একটা জোট হবে। আশা করি আমাদের জোটে শক্তিশালী হবে। মূল সেতু নির্মাণে পদ্মার বুকে জোরে সোরেই এগিয়ে যাচ্ছে কর্মযজ্ঞ। নদীর বুকে মূল সেতুর পাইল বসাচ্ছে 42টি, ওয়ার্কশপে চলছে স্প্যান ফেব্রিকেশনের কাজ। সব মিলিয়ে 1 বছরে 12,000 কোটি টাকা ব্যয়ে কাজ হয়েছে 40 ভাগ। ধারাবাহিকতা ঠিক থাকলে আগামী 2018 সালের মধ্যেই দ্বিতল বিশিষ্ট এই সেতুর কাজ শেষ করার প্রত্যয় প্রকল্প পরিচালকের। মোহাম্মদ মিজানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। দেশের সর্ববৃহৎ আর বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু নির্মাণে নদীর দুপারেই চলছে কর্মযজ্ঞ। মাওয়া থেকে জাজিরা যেতে প্রমত্তা পদ্মার বুকে ভাসছে 120 মিটার দীর্ঘ স্টিলের সারি সারি পাইপ। এছাড়া মাওয়া ও জাজিরা পয়েন্টে নানা ক্ষমতার ক্রেনে চলছে পাইলিং। এরই মধ্যে মূল সেতুর 240টি পাইলের মধ্যে বসানো হয়েছে 42টি, আর জাজিরায় সংযোগ সেতুর 193টি পাইলের মধ্যে বসানো হয়েছে 46টি। নদী শাসনে সক্রিয় রয়েছে একাধিক ড্রেজার, পাশাপাশি বানানো হয়েছে 25 লাখ ব্লক। প্রকল্পের কাজে ব্যবহৃত ভারী যানবাহন আর যন্ত্র চলছে দিনভর। বিশাল ওয়ার্কশপে অবকাঠামো নির্মাণে ব্যস্ত শ্রমিক কর্মকর্তা। প্রকল্প অনেক বিশাল বড় এবং কি লোকজন কাজ করতেছে খুব সুন্দরভাবে, মানুষের মন মানসিকতা খুবই সুন্দর। একটা জায়গায় ব্যান্ডিং হচ্ছে, ব্যান্ডিং হওয়ার পরে তার পিছনে গিয়া ইউটি চেক হচ্ছে, ইউটি চেক হওয়ার পরে একটার সাথে আর একটা জোড়া দেওয়া লং পাইপ বানানো হচ্ছে। লং পাইপ ওকে হওয়ার পরে নদীতে নিয়ে এটা মেন মূলত পাইলিং যে হবে সেই পাইলিংয়ের কাজটা হচ্ছে এটা। সেতু প্রকল্পে 5টি ভাগে ভাগ করে চলছে নির্মাণ কাজ, যাতে মাওয়া সংযোগ সড়কের কাজ হয়েছে 100 ভাগ, জাজিরায় 44 ভাগ, নদী শাসন প্রায় 29 ভাগ আর মূল সেতুতে কাজ হয়েছে 35 ভাগ। সব মিলিয়ে এখন পর্যন্ত
13 মাসে 12,000 কোটি টাকা ব্যয়ে বহুমুখী এ প্রকল্পের কাজ হয়েছে 40 ভাগ। কাজের এই ধারাবাহিকতা ঠিক থাকলে নির্ধারিত সময়ে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই সেতু নির্মাণ সম্ভব, জানালেন প্রকল্প পরিচালক। 3টা স্প্যান মাওয়াতে চলে আসছে, আরও কিছু কাজ আমাদের চায়নাতে হচ্ছে, চায়না ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে আরও কিছু কাজ হচ্ছে। আর রেলওয়ের কিছু মালামাল আসছে ইয়েতে লুক্সেমবার্গ থেকে। যেভাবে কাজ হচ্ছে এতে খরচ বাড়বে না। যেই টাইম আমাদের আছে সেই টাইমের মধ্যে আমরা এখনও আশাবাদী 2018 ডিসেম্বরে কাজ শেষ হবে। স্বপ্নের এই সেতু বাস্তবায়িত হলে উন্মোচিত হবে উন্নয়নের নবযাত্রা। একই সাথে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বাড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এরকম 41টি স্টিলের স্প্যান বসিয়ে তৈরি করা হবে 6.5 কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মা সেতু। পাশাপাশি জাজিরায় 46টি সংযোগ পিলার আর মূল সেতুর 42টি পিলার বসিয়ে এরই মধ্যে দৃশ্যমান বাস্তবতা এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প। সেই সাথে এগিয়ে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ। ফখরুল ইসলাম, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, মাওয়া। পদ্মা সেতু ষড়যন্ত্রকারীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। যখন আমাদের কাছে অভিযোগ না আসে তখন পর্যন্ত আমরা কাউকে গ্রেপ্তার করি। সুনির্দিষ্ট গ্রেপ্তার যখনই অভিযোগ আসে তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে থাকবো, এবং আমরা কাউকে ছাড় দিচ্ছি না, সে পুলিশ অফিসার হোক কিংবা সামরিক অফিসার হোক কিংবা সে সমাজের উচ্চ পর্যায়ের মানুষ হয়ে থাকুক কিংবা রাজনীতিবিদ হয়ে থাকুক, কাউকে আমরা ছাড় দিচ্ছি না। 2050 সালে বিশ্বের 23তম বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ, এমন আশাবাদের কথা জানিয়েছেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা PricewaterhouseCoopers PwC। শুধু তাই নয়, পর্যবেক্ষণ বলছে এ সময় বাংলাদেশ ছাড়িয়ে যাবে অস্ট্রেলিয়া, স্পেন কিংবা মালয়েশিয়ার মতো অর্থনৈতিক শক্তিধর দেশগুলোকেও। বিস্তারিত দেখুন সুলতান আহমেদের প্রতিবেদনে। গত বেশ কয়েকটি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অর্জন হয়েছে 6% উপরে, যা গত অর্থ বছর ছাড়িয়ে গেছে 7% ঘরকে। বাংলাদেশের এই এগিয়ে যাওয়ার কথাই যেন উঠে এলো যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান PwC এর প্রতিবেদনে। তাদের মতে আগামী 33 বছরের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের 23তম শক্তিশালী অর্থনীতির দেশ, যে সময় বাংলাদেশের জিডিপির আকার হবে $3064 বিলিয়ন। গবেষণায় বলা হয়েছে সবার উপরের অবস্থানে থাকবে বৃহৎ অর্থনীতির দেশ চীন, তার ঠিক পরের অবস্থানে ভারত। বর্তমান সময়ের পরাশক্তি যুক্তরাষ্ট্রের অবস্থান দেখানো হয়েছে 3য় স্থানে, আর চতুর্থ ইন্দোনেশিয়া। 5ম অবস্থানে রয়েছে ব্রাজিল। এছাড়া 6ষ্ঠ রাশিয়া, 7ম মেক্সিকো, 8ম অবস্থানে দেখানো হয়েছে জাপানকে। 9ম অবস্থানে রয়েছে ইউরোপের দেশ জার্মানি, 10ম সদ্য ইউরোপ থেকে বের হওয়া যুক্তরাজ্য, আর বাংলাদেশ রয়েছে তালিকার 23তম স্থানে। অর্থনীতিবিদরা বলছেন এমন গবেষণায় বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এবং এটা আসলে বাংলাদেশের সম্ভাবনা আছে 2050 সাল নাগাদ এই ধরনের অর্থনীতির একটা জায়গায় পৌঁছতে বিশ্বের দরবারে। এটাও বুঝতে হবে যে এটা কিন্তু অটোমেটিক হবে না, এটার জন্য কিন্তু আমাদেরকে অনেক গভীরভাবে এবং অনেক কার্যকরী বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। যে ইমেজ ক্রাইসিসটা ছিল, সেই ইমেজ ক্রাইসিস থেকে কিন্তু আমরা আসতে শুরু করেছি। আমি বলবো না এটা সম্পূর্ণ সরে গেছে আসলে, কিন্তু এই ধরনের জরিপ এবং এই ধরনের ইতিবাচক যে মূল্যায়ন, সেটা আমাদের জন্য ভালো একটা ভূমিকা রাখবে। গবেষণার ফল দক্ষিণ এশিয়ার এগিয়ে যাওয়ার ইঙ্গিত বলে মনে করছেন ভারতীয় অর্থনীতিবিদরাও। ভালো করতে গেলে আপনাকে আপনার যে অলরেডি যে স্ট্রেংথগুলো রয়েছে সেগুলোকে আরও স্ট্রেংথেন করতে হয়, আর যে উইকনেসগুলো রয়েছে সেগুলোকে এড়িয়ে যেতে হয়। যদি ওভারঅল বিভিন্ন মেজার একসঙ্গে দেখি, একটা পার্টিকুলার মেজার না দেখে, তাহলেও দেখব যে এই এশিয়ান কান্ট্রিগুলো, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোকে সবাই মনে করছে যে ফিউচারে অনেক এগিয়ে যাবে, র্যাঙ্কিং অনেক বেটার হবে। তার মতে বাংলাদেশ ও ভারতের উন্নয়ন সঠিক পথে রয়েছে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আমাদের আয়োজন, প্রাণের মেলা গ্রন্থমেলা।
তৃতীয় সপ্তাহে বাঙালির প্রাণের মেলা বইমেলা। আর এ পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা প্রায় 2200 ছাড়িয়েছে। নতুন লেখকদের ভিড় বেশি হলেও থেমে নেই পুরনোদের চাহিদা। আর তাই তো পছন্দের লেখকদের বই কেনাতে আগ্রহ বেশি পাঠকদের। তারপরও গতানুগতিক ধারার বাইরে লেখা নিজেদের বইটিকে সবার কাছে পৌঁছে দিতে চান নতুন লেখকরা। শাফিয়াজ রাসনার রিপোর্টে বিস্তারিত। তৃতীয় সপ্তাহ চলছে বইমেলার। ছুটির দিন হওয়ায় ভিড়টাও বেশি। পছন্দের লেখকের বই কিনতে এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে বেড়ানো। প্রতি সপ্তাহের মতো শনিবারও বইমেলায় ছিল শিশুদের জন্য বিশেষ আয়োজন শিশু প্রহর। বাবা মার হাত ধরে নিজেদের পছন্দের বই কিনতে বইমেলায় এসেছে ক্ষুদে পাঠকরাও। রক্তচোষা ভূত, ভূতের স্কুলে সেলফি, লোভী বিড়াল। আমি সিরিসিমপুরে 2টা বই কিনেছি, আরও কিনবো। বইমেলা খুব ভালো লাগে, প্রত্যেক বছরই এখানে আসা হয়। বইকে সন্তানের সঙ্গী করে দিতে চেষ্টার কমতি নেই অভিভাবকদেরও। ওরা প্রত্যেকটা সময়ে মোবাইলের ইমেল, তারপরে কম্পিউটার, এগুলি নিয়ে ইংলিশ মিডিয়াম চালায়। ম্যাক্সিমাম ছেলের মেয়েরাই ব্যস্ত থাকে। বাংলা সাহিত্যের উপর একটু ওদের ধ্যান ধারণা ভালো হোক। মাসব্যাপী এই উৎসবে পুরনোদের পাশাপাশি ভিড় বেড়েছে নতুন লেখকদের। গতানুগতিক ধারার বাইরে লেখা নিজেদের বইটিকে সবার কাছে পৌঁছে দিতে চান তারা। নারীর অধিকার আমি তুলে ধরতে চাই এবং আমি চাই যে আমাদের দেশে নারীকে একজন মানুষ হিসেবে মনে করুক। এই চিন্তার প্রসার আমি চাই এবং সেজন্যই আমি লিখি। আমার লেখা নারীদের জন্য, নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এবং এই কারণেই আমি লিখি এবং সেই লেখাগুলো নিয়েই এই বইটা। শনিবার বইমেলায় নতুন বই বেরিয়েছে 156টি। শাফিয়াস রাসনা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের পর্যায়ে দিচ্ছে একটা বিরতি, আর ফিরে এসে যা থাকছে। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলার মূল আসামি মিরু সহ 6 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পাকিস্তানের সিন্ধু প্রদেশে বোমা হামলার জের ধরে চলছে জঙ্গি বিরোধী অভিযান। শতাধিক সন্দেহভাজন জঙ্গি হত্যা। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু সহ 6 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার সকালে তাদেরকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুল হক এই নির্দেশ দেন। এর আগে 13 ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম 7 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 2 ফেব্রুয়ারি ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরের দিন তিনি মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী নুরুন নাহার বাদী হয়ে পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামি করে 18 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলী খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার ভোটের সংখ্যা 3801। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন 2220 ভোট। আর তৃতীয় অবস্থানে আছেন বিএনপি প্রার্থী ওমর আলী, তিনি পেয়েছেন 1794 ভোট। এর আগে শনিবার সকাল থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলে ভোট গ্রহণ। বাঘাইছড়ি পৌরসভার এই নির্বাচনে মেয়র পদে 3 জন, কাউন্সিলর পদে 25 এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নতুন নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের আয়োজনে শুরু হলো অর্থনৈতিক সম্মেলন। শনিবার সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে উদ্বোধনী দিনে যোগ দেয় বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা।
এমন আয়োজনকে তরুণ অর্থনীতিবিদদের জন্য নতুন প্ল্যাটফর্ম বলে মনে করছেন আয়োজকরা। তারা বলছেন, দেশের অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে সরকারকে সহযোগিতা করতে পারে এমন আয়োজন। এবার নিউজ 24 আন্তর্জাতিক। পাকিস্তানে চলছে জঙ্গি বিরোধী অভিযান। এ পর্যন্ত হত্যা করা হয়েছে শতাধিক সন্দেহভাজন জঙ্গিকে। বৃহস্পতিবার সিন্ধু প্রদেশের একটি মাজারে বোমা হামলার ঘটনার পর অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন আশফাক আহমেদ। সিন্ধু প্রদেশের শেহওয়ানে ত্রয়োদশ শতকের সুফি সাধক লাল শাহবাজ কালান্দারের মাজারে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন আইএস, যাতে কমপক্ষে ৮৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৩০ জনেরও বেশি রয়েছেন নারী ও শিশু। এছাড়াও বোমা বিস্ফোরণে আহত হন ২৫০-র বেশি মানুষ। নির্মম এ হত্যাকাণ্ডে সিন্ধু প্রদেশে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে আফগানিস্তানের সঙ্গে দেশটির সীমান্ত এলাকা, কেননা পাকিস্তান প্রশাসন বলছে এ হামলার পেছনের মূল হোতারা আফগানিস্তান সীমান্ত ব্যবহার করেই দেশটিতে ঢুকেছেন। আর এ ঘটনার পর জঙ্গি বিরোধী অভিযানের ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পাকিস্তানি মঈশত কো দেখা যায় তো এ পর্যন্ত সিন্ধু প্রদেশ, খাইবার পাখতুনখাওয়া সহ দেশটির বিভিন্ন স্থানে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তান আইএসপিআর জানায় এ পর্যন্ত শতাধিক সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করা হয়েছে। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছেন অনেকে। সবচেয়ে কড়াকড়ি অভিযান চলছে সিন্ধু প্রদেশে। গত ৭ দিনে পাকিস্তানের পেশোয়ার, লাহোর, কোয়েটা সহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা, যার পেছনে আইএস আবার কখনো তালেবানরা জড়িত। সব মিলিয়ে নতুন করে জঙ্গিরা মাথাচাড়া দিয়েছে দেশটিতে, যা নিয়ন্ত্রণে সম্প্রতিকালে সবচেয়ে কঠোর অবস্থানে পাকিস্তান সরকার। আশফাক আহমেদ, নিউজ 24। নিউজ 24 বিনোদনের সংবাদ। অমর একুশে অনুষ্ঠানমালা কেন্দ্রীয় শহীদ মিনারের পর এবার শুরু হলো ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের 14 দিনের অনুষ্ঠানমালার 11তম দিনেও ছিল বিভিন্ন সংগঠনের পরিবেশনা, ছিল গান, কবিতা, নৃত্য আর পথনাটক। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 1984 সাল থেকে অমর একুশে অনুষ্ঠানমালার আয়োজন করে আসছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এ প্রতিপাদ্য নিয়ে 8 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের 11তম দিনে ছিল বিভিন্ন সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর নাচ, গান ও নাটকের পরিবেশনা। আট ফেব্রুয়ারি শুরু হওয়া এই অনুষ্ঠানমালা চলবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করব নিউজ 24 সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরেকবার। মিউনিখে মার্কেল হাসিনা বৈঠক, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান। নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা প্রস্তুত, গুরুত্বপূর্ণ 5 মন্ত্রণালয়ে অরাজনৈতিক ব্যক্তি চায় বিএনপি। জোরে সোরে চলছে পদ্মা সেতুর কাজ, 2018 সালেই হবে যানবাহন চলাচলের ব্যবস্থা, ষড়যন্ত্রকারীদের বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। এবং 2050 সালে বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ, পিডব্লিউসি বলছে ছাড়িয়ে যাবে অস্ট্রেলিয়া, স্পেন ও মালয়েশিয়াকে। সংবাদের এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।